দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আহ, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর অভিশংসন কে করবে? সংসদে সংসদে যে অভিশংসন করা হয়, ভাবির পোলার তো এমপি 6টা। এই 6 জনের ভোটেই সে সংসদ, তার বিরুদ্ধে তার ফাঁসি দেওয়া যাবে, জেল দেওয়া যাবে, তাকে গ্রেপ্তার করা যাবে। নিজেরাই তো দৌড়ানি খেয়েছে। আমার এক ভাবির পোলা মাসুদ নাকি, ফাসুদ কি যে, মাসুদের আর ভালো হইলো না। মাসুদ নাকি আর কপাল স্টিকার মেরে দিয়েছে পাবলিক। আমি বলেছিলাম যে এই বাংলাদেশে এই আমার ভাবির পোলারা যদি এমপিও হয়, এমনকি ইনক্লুডিং জামাতি, এরা যার যার সংসদীয় আসনে যেতে পারবে না, দৌড়ানি খাবে। এত তাড়াতাড়ি দৌড়ানি খাবে আমি জানতাম না। শুরু হয়ে গেছে কিন্তু। আপনি যে শিরোনামটা দিয়েছেন, ইউনূস এবং তার উপদেষ্টারা ফেসে যাচ্ছেন নয়, তারা আইনের মুখোমুখি হবেন এবং এটা হওয়া উচিত। আপনি শুনেছেন যে যে ফরাদ মাজার বলেছেন, যাকে কেউ কেউ বরবাদ মাজার। ফরিদ ভাই, আরেকটা ফরিদ ভাই, রিজওয়ানা হাসানের নির্দেশে রাষ্ট্রপতির ছবি বিভিন্ন দূতাবাস থেকে নামানো হয়েছে। অ্যাডভোকেট মহসিন রশিদ, সিনিয়র অ্যাডভোকেট, তিনি মন্তব্য করেছেন। রাষ্ট্রীয় অপরাধ না? হ্যাঁ হ্যাঁ, রেজওয়ানা যে অপরাধ করেছেন সরাসরি ফাঁসি হবে, এবং এটার দায় ডক্টর ইউনূসেরও। কারণ কার মন্ত্রী সে? কার মন্ত্রিসভায়? রেজওয়ানার তো তার বাবা জালবদর ছিল, তার মন্ত্রিসভায় না, তো ইউনূসের মন্ত্রিসভায়। আমি হেড, আমার সহকারী যা করবে দায়িত্ব আমার। তো এই রাষ্ট্রপতির ছবি হটানোর দায় ডক্টর ইউনূসের আগে, কারণ ডক্টর ইউনূস এটা মেনে নিয়েছে বলেই তো এটা পেরেছে, নইলে তার পারতো না। তার ফাঁসি হবে। আমি জানি না বাংলাদেশে নারীদের ফাঁসি হয় কিনা, রেজওয়ানার ফাঁসি হবে। এমন কি যেটা বললাম, বরবাদ মাজাহার, তিনি বলেছেন ডক্টর ইউনূস 50 বছর দেশকে পিছিয়ে দিয়েছে। তো তার বউ তো এখানে উপদেষ্টা হিসেবে ছিল। মানে এরা এত স্ববিরোধী, এত বড় বদমাইশ, মানে মিথ্যা ধোকাবাজি বদমাইশের একটা লিমিট থাকা উচিত। তার বউ এখানে জড়িত সরকারে, সে বলতেছে এই সরকার 50 বছর পিছিয়ে দিয়েছে। আরে ভাই, আমরা শুধু বলেছিলাম যে আদম ব্যাপারী ইউনূস এই জুলাই সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশকে 20 বছর পিছিয়ে দিয়েছে। আমাদের মা বাবা 14 গোষ্ঠীকে তো উদ্ধার করেছেই। আমাদের আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, তারপর মোদির দালাল, ভারতের দালাল, হিন্দুর দালাল বলে গালি দিল। তা আমরা তো ভাই 20 বছর বলেছিলাম। তাহলে এই যে আপনাদের যে নেতা প্যানিক ভট্ট, ল্যাংটা সুলেমানের উস্তাদ হইল বরবাদ মাজাহার রূপে ফ্রড মাজাহার। তিনি বলেছেন যে 50 বছর পিছিয়ে দিয়েছে। উনি তো আমাদের সাথে ডাবলের বেশি বললো, 1.5 গুণ বেশি বলছে। এবার তাকে একটু গালি দেন দেখি। মানে এই দেশের মানুষ যারা, এই দেশের বট বাহিনীরা বা এই দেশের সাধারণ মানুষ, এদের চিন্তা চেতনার কথা আর কি বলবো। এই বরবাদ মাজাহার বলছিল যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। সেই দিন থেকে আমি বলেছি আজকে থেকে আমাকে কথা বলতে হবে। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের পক্ষে কোনোদিন আমি তখন বিবৃতি দেইনি, কথাই বলি নাই। আওয়ামী লীগের পক্ষে আমার কোনো পোস্টই পাবেন না, আওয়ামী লীগের পক্ষে আমার কোনো ভিডিও পাবেন না। যেই দিন ফ্রড মাজাহার বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, সেই দিন থেকে মাঠে নেমেছি। তখন আমার যে গুরু, মানে আমার যে গুরু হুমায়ুন আজাদ যেটা বলেছিলেন, যোগ্যরা যখন কাজ না করবে তখন অযোগ্যদের কিন্তু মাঠে নামতে হয়। মাঠে নেমেছি সেদিন থেকে। জামাতের একটা দলের সমালোচনা করে কিভাবে ফ্যাসিজম হয়? অথচ এই ফরাদ মাজারের লেখা পড়ে আমরা মুক্ত চিন্তক হয়েছিলাম। মানে আমরা যাদের বই পড়েছি তাদের মধ্যে আমাদের বই মুক্ত চিন্তকের বই, ওই ফরাদ মাজারের বই থাকতো। তিনি একজন ছিলেন। তারাই শিখিয়েছে যে পৃথিবীর আসমানে, এমন কি বলেছে যে আল্লাহ গড ভগবানকে সমালোচনা করতে ছাড়বা না। আর তারা আজকে বলতেছে যে সেটাই নাকি পাক স্বাধীনতা গণতন্ত্রের সৌন্দর্য। আর আজকে বলতেছে আওয়ামী লীগের সমালোচনা করে ফ্যাসিজম। সেদিন থেকে আমরা কথা বলা শুরু করেছি। আমরা তখন বুঝতে পেরেছি যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা ডিরেইল হয়ে গেছে, যোগ্যরা পৃথক হয়ে গেছে, যোগ্যরা তাদের কাজ করছে না। আমরা কথা বলা শুরু করি। নাহলে আমি কেন কথা বলবো? আমি কে? আমাকে কথা বলতে হবে কেন? আমি কথা বলতে পারবো? আমার কি যোগ্যতা আছে? কিন্তু যখন দেখেছি যে যোগ্যরা অযোগ্যের ভূমিকা চলে এসেছে, আমরা অযোগ্য হলো, আমাদের যোগ্যদের তাদের, আমরা কিন্তু তাদেরই অনুসরণ করতেছি। আমরা কিন্তু প্রকৃত ফরাদ মাজাহার তার কথা অনুসরণ করতেছি। আমরা কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানের পক্ষে কথা বলতেছি। আমরা কিন্তু জামাতি মেজর আখতারুজ্জামানের না, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানের প্রতিনিধিত্ব করতেছি। আমরা প্রকৃত ফরাদ মাজাহার, যে সে মাজাহার 80 দশকের 90 দশকের মাজাহারের আমরা প্রতিনিধিত্ব করি, আমরা তাকে অনুসরণ করি। এই মাজাহার না যে মাজাহার জামাতের সাথে গাইটে বিরতি করবে, যে মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দেবে, আমরা তার প্রতিনিধিত্ব করি না, করতে পারি না। যদি আমরা তাদের এক সময় কথা ভাব শীর্ষ ছিলাম। ডক্টর হুমায়ুন আজাদের কথা
আমরা প্রথমে বিশ্বাস করি না যে এই স্বাধীন বাংলাদেশ একদিন মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে এই রাজাকার আলবদর। আজকে সত্য হয়ে গেল। আমরা সচেতন এই জন্য হতে বাধ্য হয়েছে, এখন আমাদের আর চুপ করা থাকা যাবে না, মাঠে নেমেছি। ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টাদের ফাঁসানোর জন্য নয়, তাদের আদালতের মুখোমুখি হইতে হবে। এই দেশে তারা অপরাধ করেছে, তারা ফৌজদারি অপরাধ করেছে, তারা সংবিধানে হাত দিয়েছে, তারা রাষ্ট্রপতিকে বন্দী করে রেখেছে, তারা এই দেশে মব সন্ত্রাসের পৃষ্ঠপোষক ছিল। সেই কারণে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। আমরা তাদের মব সন্ত্রাসের মাধ্যমে তাদের ক্ষতি বা তাদের কোনো অবস্থান আমরা দেখতে চাই না। আমরা চাই আইনের মাধ্যমে তাদের বিচার হোক, এবং এটা হওয়া চাই। এটা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের দেশ, আমাদের গণতন্ত্র এবং অদূর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য তাদের শাস্তি দেওয়া জরুরি। যদি এটা আমরা কোনো কারণে এড়িয়ে যাই, আমাদের দেশ আবার একদিন এরকম এর চেয়ে বড় অন্ধকারে পড়ে যাবে। তখন কিন্তু আমরা কথা বলবো না। কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলে, ধরেন ফরহাদ মাজারের ভাষাতে বলে, আমি কেন, অনেকে আমাকে বলেছে ফরহাদ মাজারের কথা নিন্দা করতে, আচ্ছা ধরেন কালকে যদি আওয়ামী লীগের লোক এসে বলে বঙ্গবন্ধুর সমালোচনা করা ফ্যাসিজম, শেখ হাসিনার সমালোচনা করা ফ্যাসিজম, আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম, কি জবাব দিবেন? কোন জবাব আছে? এই দেশে বুদ্ধিজীবীর একটা বুদ্ধিজীবী, আমি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশের কোন বুদ্ধিজীবী ফরহাদ মাজারের কথা প্রতিবাদ করেনি। এই প্রতিবাদ তো তাদের করা উচিত ছিল। ফরহাদ মাজারের প্রতিবাদ করলেও কি বাগে খাই ফেলবে? তখন তো আওয়ামী লীগ পাওয়ারে তো খাই ফেলতে, তা প্রতিবাদ করেনি। তার মানে কি এই দেশের বুদ্ধিজীবীরা হচ্ছে ফ্রড, ওই ফ্রড মাজাহার, বরবাদ মাজাহারের মতোই ফ্রড। তাই এমনকি এই ফ্রড মাজাহার যার নাম নিলাম বরবাদ মাজাহার, এই ইউনূসের সাথে তাকেও আসামি করতে হবে। এই চিঙ্কু মামেরাও এই বাংলাদেশে মব সন্ত্রাসের সাথে জড়িত, উস্কানি দাতা, এদের সহযোগী হিসেবে এদের বিচার করতে হবে। ধন্যবাদ। একটাই আমরা ধরি, যেটা হলো আপনার গণভোট, এটা সংবিধানে নাই, সুতরাং এটা তো আপনার অর্ডিন্যান্স জারি করতে পারে না। আচ্ছা দেখেন, আসলে রাষ্ট্রপতি ছিল কিনা, বা রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতি যে এতদিন আপনাদের সাক্ষাৎকার দিল, যে উনাকে জিম্মি করে রাখছে, যেখানে মানুষের মৌলিক অধিকার না, রাষ্ট্রীয় আচার না, অনেক কিছু ব্যাপার আছে। রাষ্ট্রপতি তো কোনো ব্যক্তি না, একটা আপনার প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সরকারের দেশের একটা প্রধান ব্যক্তি, এটা প্রতিষ্ঠান। এটা আপনি কালকে যদি আপনার ফরিদ বারে যদি রাষ্ট্রপতি বানায় দেয়, তাহলে তো এটা কোনো সমস্যা নাই। কারণ উনি সংবিধানে, উনি দেশের নাগরিক, সংবিধান অনুযায়ী উনার যে ফুলফিল করে, তার যদি ক্রাইটেরিয়া সংবিধান অনুযায়ী উনি ক্ষমতা গ্রহণ করে, এতে কোনো ভয় ওই আর তো নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু ফরিদ ভাইয়ের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে আপনার এটা আমাদের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান। উনাকে যে আপনার কোনো কিছুতেই আপনার প্রত্যেকটা ব্যাপারে আপনার দেন, আপনার বলছেন আপনার ইয়াতে যে ঈদগাহ যেতে দেয় নাই, বা উনি এমন বললো যে একটা আমাদের দেশে ক্রিকেট হওয়ার পরে একটা অভিনন্দন জানাবো, ক্রিকেট খেলার পরে আমাদের ক্রিকেট খেলার যে ওই আমাদের টিমকে অভিনন্দন পর্যন্ত উনি জানাইতে পারে নাই। মানে কতটুকু জিম্মি ছিল উনি, সোজা কথা পুরাপুরি জিম্মি দশায় ছিল। তার প্রেস উইং নিয়ে গেছে, তার সাথে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, মানে সে কোনো কিছুতেই বেরিয়ে পারে নাই। এই যে একটা জিম্মি দশার জন্য তো এমনিতে একটা মামলা হইতে পারে। একটা রাষ্ট্রপতিকে আপনি জিম্মি করে রাখলেন দীর্ঘ 18 মাস, এটা তো সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এবং রাষ্ট্রপতি ক্ষমতা, বর্তমানে ক্ষমতা আছে, ক্ষমতা থেকে আপনি উনিকে বিবৃতি দিয়েছেন, সাক্ষাৎকার দিছে যে আমাকে এই করছে, আরো অনেক কিছু আছে।